হয় শুরুটা তখনই হয় যখন আপনার আন্তরিকতার জায়গাটাতে থাকে, জনগণের প্রতি এক ধরনের কমিটমেন্ট থাকে। আমাদের এখানে আসলে জনগণের প্রতি কমিটমেন্ট না রাখলে খুব বেশি কোনো ক্ষতি হয় না, কারণ আমাদের জনগণ পালাক্রমে এ কে অথবা বি কে পালাক্রমে ভোট দেয়। সুতরাং এ আর বি জানে যে জনগণকে ঠিক অত গুরুত্ব না দিলে খুব বেশি কোনো ক্ষতি নেই। সিস্টেমের কথা বলছেন যে আসলে আন্তরিকতা না থাকলে, দায়বদ্ধতা না থাকলে, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে হয় না। যেমন আপনি দেখেন মাহমুদুর রহমান মান্নাকে গতকাল আপনি জানেন যে আদালতে হাজির করা হয়েছে, প্রায় 22 ঘন্টা তার কোনো খবর ছিল না, যদিও পরে বলা হয়েছে যে তাকে আপনার হাজির করা হয়েছে এবং বলা হয়েছে যে গুলশান থানায় সেখান থেকে ডিবি অফিসে পাঠানো হয়েছে। এটার মধ্যে কি একটা লুকোচুরি একটা ব্যাপার কি নাই? আমাকে আইনজীবী হিসেবে জিনিসটা অ্যাড্রেস করতে দেন এবং এটা আমাকে বলতেই হবে। একটা আমরা জানি না মাহমুদুর রহমান মান্নাকে কে অ্যারেস্ট করেছে বা এটা আদৌ অ্যারেস্ট ছিল কিনা। সো অর্থাৎ ওনাকে যতক্ষণ না পর্যন্ত গুলশান থানায় বা এটা বনানী থানায় সোপর্দ করা হলো, এই সময়টা কার হেফাজতে সে ছিল এবং সেই হেফাজতটা বৈধ না অবৈধ। পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছে তারা অ্যারেস্ট করে নাই। ওকে, সো এই ক্ষমতাটা কেবল পুলিশেরই আছে। আমার জানা মতে র্যাবের এই ক্ষমতা নেই। আচ্ছা, যদি না থেকে থাকে তাহলে আসলে আমি ফিরবো আপা, আমাকে একটা বিরতিতে যেতেই হবে। আপনার কাছে আমি ফিরবো এবং এই প্রশ্নের জবাব নিয়েই ফিরবো। তো নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। তানিয়া আমির আপনার কাছে ছিলাম মাহমুদুর রহমান মান্নাকে কোর্টে হাজির করা প্রসঙ্গে এবং প্রসঙ্গে ছিলাম আমরা। এখানে প্রশ্নটা হচ্ছে র্যাব ওনাকে কোথায় পেল এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তারা আটক বা অ্যারেস্ট যদি করে থাকে ওয়ারেন্ট ছিল কিনা, ওয়ারেন্ট ছাড়া একজন নাগরিককে রাস্তা থেকে কেউ কোনো এজেন্সি অ্যাট অল অ্যারেস্ট করতে পারে কিনা। সেখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমাদের কাছে অস্পষ্ট, কারণ এগুলোও কিন্তু ওই একই কথা। আগের যে প্রশ্ন ছিল রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের মেশিনারিগুলো ঠিক মতো কাজ করছে কিনা। এখানে তার একটা ভাইবারের কনভারসেশন আমরা পেয়েছি এবং আমাদের রাষ্ট্রের মুক্তজে যতটুকু আমি জানি একটা বিশেষ এজেন্সিরই এই ক্ষমতা আছে কে কার সঙ্গে কথোপকথন করছে এটা টেপ করার। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে নীতিমালা কোথায়, কোনো গাইডলাইন আছে কিনা যে আমি কার কনভারসেশন টেপ করব বা কার করব না। কারণ এখানে কিছু আমাদের কনভারসেশন কমিউনিকেশন পোস্ট, আগের দিনে তো পোস্ট ছিল যেগুলো কিন্তু সাংবিধানিকভাবে প্রোটেক্টেড। এটা আমার পার্সোনাল যে কমিউনিকেশন। আমি আপনাদের না, আমি যখন টকশো বলছি আমি সামগ্রিকভাবে এখন বাংলাদেশের যে অবস্থা টকশোর কথা বলছি, শুনছি কেউ কেউ বলছে জনস্বার্থে যদি কেউ এটা করে তাহলে আইন লঙ্ঘন করলেও কিছু যায় আসে না। আমি তো অবাক হয়ে গেলাম। জনস্বার্থ, আইন, রুল অফ লটাই তো জনস্বার্থ। আর কি জনস্বার্থ থাকতে পারে যে এটা রুল অফ লর ঊর্ধ্বে? কেউ আইন লঙ্ঘন করে আপনার ব্যক্তিগত কনভারসেশন বা আপনার পার্সোনাল কমিউনিকেশন আমি ইন্টারসেপশন করছি জনস্বার্থে, হাউ ক্যান দিস বি জনস্বার্থ? সেটা আমার কাছে বোধগম্য না। সো এই যে রাষ্ট্রের, আমি বারে বারে যেটা ইনভাইট করছি আপনার টকশোর মাধ্যমে, আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু শুধু যে আমি আপনাকে টার্গেট করছি বা এই চ্যানেলকে টার্গেট করছি তা না, জেনারেলি বলছি এই প্রশ্নগুলো যে রাষ্ট্রীয় মেশিনারিগুলা, কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছে আমরা, এদেশের মালিক পক্ষ হচ্ছে জনগণ। জনগণকে জবাবদিহি করতে হবে এবং অ্যাকাউন্ট করতে হবে। এবং আপনাদের টকশোর মাধ্যমে যদি একটা জোয়ার উঠে যে এই সন্ত্রাস দমন আইন বাস্তবায়ন করতেই হবে, তাহলে তো আমার দৃঢ় বিশ্বাস এটা হতেই হবে। এখানে আপনি যেটি বলছিলেন যে আসলে মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে এই প্রসঙ্গটি ধরেই এই যে তার কনভারসেশন ফাঁস করা, এটি তো আসলে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয়। আপনি যে জনস্বার্থের কথাটি বলছেন, যারা আর কি এটার আপনার বক্তব্যের বিপরীতে যে বক্তব্যটি প্রচলিত হয়েছে সেখানে তারা বলছে যে যদি এই তার এই কনভারসেশনের মধ্য দিয়ে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটতো সেটি ঠেকিয়ে দেওয়াটাই আসলে এটা। আমরা তো যদির দুনিয়ায় থাকি না। যদি তো অনেক কিছুই হতে পারে। যদি এই মুহূর্তে বাংলাদেশে ভূমিকম্পে আমরা বঙ্গোপসাগরের নিচে চলে যেতে পারি, তো সেই ভয়ে আমরা কি এখন টক শো সব বন্ধ করে দেব? সো এই যদির দুনিয়ায় এই যদি এটা হয় তাহলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, সেটাই আমার কাছে প্রথমেই আপনার টক শোতে আমি স্পেকুলেশনে যেতে চাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে যখন রাষ্ট্রের একটি মেশিনারি
ইন্টারসেপ্ট করছে কোনো জনগণের কনভারসেশন, তাহলে তাদের একটা গাইডলাইন থাকতে হবে। যে আইনটি রয়েছে, একটা তো আইন আমি আছে। শেষ করি, আবার আইন যাচ্ছে, শেষ করি। গাইডলাইনটা কি, গাইডলাইনটা কি আদৌ আছে কিনা? যতটুকু আমি জানি এখানে কোনো গাইডলাইন নেই। যদি গাইডলাইন না থাকে তাহলে এটা তো আপনার আমার যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। 2 নম্বর প্রশ্ন, এই কনভারসেশনে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি বা যারা এটা করছেন তারা যদি মনে করেন এখানে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে সেটা তারা মিডিয়াতে কেন ফাঁস করবে? তারা তখনই কেন? যেমন গোলাম মুর্তজা, এই প্রশ্নটি কিন্তু আমি আসলে গত 2 দিনের এই শোতেই কিন্তু এই বিষয় দুটি আলোচনা করেছিলাম, যে 1 নাম্বার হচ্ছে কি এটি তারা ফাঁস করতে পারে কিনা। আপনি নিশ্চয়ই আপনি টেপ তো করতেই পারেন, আপনি নিরাপত্তার সাথে অনেক কারণে আপনি দেখাতে পারেন। আমি শিওর না পারে কিনা, এটা আপনি কেমন করে বলছেন পারে? না, আইন শৃঙ্খলার স্বার্থে এই আইন যেটি আছে সেটা করতে পারে। আমি এটা আচ্ছা, কিন্তু আমি গোলাম মুর্তজা আপনার কাছে প্রশ্ন, যে যেই দুটি বিষয় তানিয়া আমির মানে উঠালেন, যে সাংবাদিকতা আসলে এই ফাঁস তিনি ফাঁস মানে সংবাদপত্রে প্রকাশিত হতে পারে কিনা। ফাঁস করা বা অন্য বিষয়গুলো আসে প্রথমেই এই পুরো বিষয়টা নিশ্চয়ই আপনার সময় অনেক কম, আমি খুব সংক্ষেপে যেটা 2 মিনিট আপনি 2 মিনিটে কোনো কিছু আসলে বলা যায় না যেটা বলছেন। ফাঁস করা বা অন্য কোনো প্রসঙ্গ আসে হচ্ছে এই জায়গাটিতে, যে এই রেকর্ডটি আসলে কে করছে। রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী কোনো কাজের বিরুদ্ধে রাষ্ট্র তার মেকানিজমের মধ্য দিয়ে ব্যবস্থা নিবে, এই জায়গাটিতে কোনো আপত্তি থাকার কথা নয়। সেই ক্রাইটেরিয়া কি সেটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে রাষ্ট্রের আসলে কোনো লুকোচুরির মধ্যে যাওয়ার দরকার পড়ে না, কারণ রাষ্ট্র যে সমস্ত কাঠামো দিয়ে চলে, যে সমস্ত আইন দিয়ে চলে, আমি আপনি যে কারো বিরুদ্ধে আমরা যদি কোনো খারাপ কাজ করি, আমরা যদি কোনো অন্যায়কারী, এই আইন দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এবং সেটার জন্য 18 ঘন্টা এই যে জীবন থেকে নাই হয়ে যাওয়া, যে কি হলো আমরা জানলাম না, এবং আমরা যা জানলাম সেটা আবার মানুষ বিশ্বাস করলো না, এরকম কোনো কিছু আসলে রাষ্ট্রের করার দরকার নেই। তো দরকার না থাকার কারণে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি তো রেকর্ড করাটা তো আপনি আইনের মধ্য থেকেই করছেন, তা আইনের মধ্য থেকেই যদি রেকর্ড করেন, তাহলে রেকর্ড করে ওইটুকু বললেই হয় যে তার এই তথ্য প্রমাণ তার এই কথা বিষয়ক তথ্য প্রমাণ আমাদের হাতে আছে, আমরা এর ভিত্তিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এখন এখানে একটা প্রশ্ন আসে যে তাকে যদি ধরা হয় তখন বলা হবে যে তার বিরুদ্ধে অন্যায়ভাবে তাকে ধরা হয়েছে। না, আমি মনে করি সব ক্ষেত্রে সেটা মনে হবে না। আপনি কিছু অংশ অন্তত বলতে পারেন, কিন্তু পুরো জিনিসটা পাবলিক করে দিয়ে এক ধরনের রাজনীতি প্রধান করে, এক ধরনের চরিত্র হননমূলক কাজগুলোকে প্রধান করলে আমার মনে হয় যে এটা রাষ্ট্রের কাজ হয় না, এটা অন্য মানুষ যদি করে তাহলে একরকমের ব্যাপার হয়। দেখেন, মাহমুদুর রহমান মান্না, সাদেক হোসেন খোকা কথা বলেছেন, সেই কথাকে আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, শেষ করে দিচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যতক্ষণ পর্যন্ত না আইন দিয়ে প্রমাণ হচ্ছে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আমি তাকে অপরাধী বলতে পারছি না, খারাপ কাজ হয়তো বলতে পারছি। এখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে তাকে সন্দেহজনকভাবে রাষ্ট্র পরিপন্থী কথার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে। রাষ্ট্র যদি প্রমাণ করতে পারে তাহলে হবে। এখানে আরেকটি কথা, একটি বক্তব্য, যে তারপরেও এ যাবৎকালে এই অডিও ফাঁসের ঘটনা অনেকগুলো হয়েছে, অনেক রকমের হয়েছে, আজ পর্যন্ত কোনোটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, কেস হয়নি, তদন্তও হয়নি। এটাকে আমি ভালো হিসেবে দেখছি, যে মামলা হয়েছে, এটাকে আমি ভালো হিসেবে দেখছি, এই বিষয়ে ভালো হিসেবে দেখছি। আদালত পর্যন্ত যদি এটা যায়, তদন্ত যদি হয়, আমার ধারণা আদালতের ওই জায়গা থেকেও, তানিয়া আমির যে কথাটি বলছেন, আমার ধারণা যেহেতু কোনো গাইডলাইন আসছে না, ওই জায়গা থেকেও একটা গাইডলাইন আসতে পারে, যেটা কারা প্রকাশ করলো, কারা ফাঁস করলো, এরকমই আসলে প্রত্যাশা করি, এবং কারো ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হবে না, সবকিছুই সুন্দর মতো চলবে। আমরা তো এইটুকু শুধু প্রত্যাশাই করতে পারি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।